সাইদ লো সালাম আজকের এই দিনে আবু সাইদ তোমায় মনে পড়ে আবু সাইদ তোমায় মনে পড়ে আজকের এই দিনে রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু, দেশ গড়ার প্রত্যয়। প্রশাসনের সদিচ্ছার অভাবে বারবার পেছাচ্ছে জাকসু নির্বাচন, অনভিজ্ঞতার অভিযোগ কর্তৃপক্ষের। নওগাঁর বিভিন্ন সড়কে সোলার ল্যাম্পোস্ট স্টকেজও প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। জ্বালানি মজুতের সক্ষমতা বাড়াতে নজর নেই বিপিসির, ঝুলে আছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট। মেশিন নষ্টে বেনাপোল উদ্ভিদ সঙ্গীন নিরোধ ল্যাবের কার্যক্রম বাধাগ্রস্ত, কৃষি পণ্যের মান পরীক্ষা বন্ধ। স্বাগত। এখন জনপদে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা শুরু হয়েছে। সেখানে বক্তব্য রাখছেন দলের নেতারা, আমরা সরাসরি শুনব। সেই নতুন বন্দোবস্ত আমরা কায়েম করতে পারছি না এবং কিছু কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদী বন্দোবস্তের মধ্যেই থাকতে চায়, পূর্ণ বন্দোবস্তের মধ্যে তারা থাকতে চায়। তারা এই ফ্যাসিবাদী বন্দোবস্তের যেই মধু, সেই মধুর লোভে তারা এখন পর্যন্ত সেই কাঠামোতেই তারা থাকতে চায়। আমরা জাতীয় যুব শক্তি মনে করি বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো যুব সমাজ। যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুব শক্তি কাজ করবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জাতীয় যুব শক্তি, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে, জুলাইয়ের স্পিরিট নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই একদম আর দুই আমাকে আরেকটু দাও যাতে মাঝখানে পিছিয়ে যাও, ওই সাইড দিকে চাপাও। আলী নাসির ভাই কই? আলী নাসির ভাই শৃঙ্খলা কি করতেছেন আপনি? চলে আসো সামনে। তুমি আক্তার ভাই সাথে যাও, তুমি আমার ডানে আসো। মাসুদ একটু সাইড দাও। সাংবাদিক বন্ধুরা দয়া করে একটা জিনিস আমাদের সহযোগিতা করছে, এটা হচ্ছে আমরা যেহেতু আমরা নেতৃবৃন্দ এই এলাকার মানুষের সাথে কথা বলতে চান, তাদের কথা শুনতে চান। এখানে তো হচ্ছে না, একটু ইয়া লাগবে। ঘর থেকে একটা টুর্নি আসছে না, পায়ের নিচে দেওয়ার জন্য জুতা নেই। এখানে একটা টুল আনতে গেছে না, এখান থেকে ইয়ার সাথে দাঁড়াবা। আমি তো বলছিলাম ওরাই তো এটা তো যতটুকু হয় দেখা যায়। শুরু করেন, একটা শুরু করেন। আমি এখানে ছিলাম ভাই, আমরা শুরু করি এখন, শুরু করি।
সম্মানিত দেশবাসী, এই ছেড়ে দাও। ভাই আমরা শুরু করব তো? ভাই আমরা শুরু করব, প্লিজ প্লিজ শুরু করবে। একদম চুপ ভাই, একটু সবাইকে একটু নীরবতা পালন করার অনুরোধ জানাচ্ছি। কথা বলবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্মানিত দেশবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা। জুলাইয়ের প্রথম শহীদ বীর যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জ হতে আমরা শুরু করছি। আপনারা সকলে জানেন, হাজারো মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, হাজার মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে গড়তে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশে পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। এই সব কিছুর মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে। নতুন সেই বাংলাদেশ গড়তে সারা দেশব্যাপী গোটা জুলাই মাস সহ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা শুরু করেছি। আপনারা সকলে জানেন, শহীদ আবু সাঈদ গত বছর 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় নিরস্ত্র একজন ছাত্র যৌক্তিক দাবিতে যখন তার কণ্ঠ উঁচু করেছিল, সেই সময়কার স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী পান্ডা পুলিশের নির্দেশে তাদের গুলিতে আবু সাঈদকে শহীদ হতে হয়। আবু সাঈদের সমাধির পাশে এসে আমরা দাঁড়িয়েছি, আমরা কবর জিয়ারত করেছি। আবু সাঈদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই, শক্তি পাই। সে আবু সাঈদের কবরের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আবু সাঈদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক, এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ইনকিলাব, 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 আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি। ওকে, শুরু করো। ভাই এই যে ভাই আপনারা একটু পিছাই যান, এই সাইডটা একটু ওইটাই মাঝে ভাই জিটিভি একটু ভাই আপনারা একটু পিছান, জিটিভি ভাই আপনারা একটু পিছান। প্রিয় দেশবাসী, ভাই সাইলেন্ট, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে 1 জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি শুরু হচ্ছে আজ। ঠিক 1 বছর আগে এই 1 জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে
আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম, যে আন্দোলনে আবু সাঈদ সহ শরিক হয়েছিল হাজারো লক্ষ তরুণ ছাত্র জনতা। কিন্তু আমরা দেখেছি সেই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয়, গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায়। এবং এই পতন ঘটাতে ক্রিয়ানকের ভূমিকা পালন করেছিল আবু সাঈদের মৃত্যু। 16 জুলাই শহীদ আবু সাঈদ মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে, এবং পুরা বাংলাদেশ তখন শোকে দ্রোহে কেঁপে উঠেছিল। এবং 16 জুলাইয়ের পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয়। হাজারো লক্ষ ছাত্র তরুণরা রাজপথে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ, যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা সেটি ঘোষণা করে। আমরা আমাদের যে জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব। তাই আমরা আজকে আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ, এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাঈদ শায়িত রয়েছেন, সেই আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি। আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। এবং আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের অনুপ্রেরণা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসিম মুগ্ধ সহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজকের দিনে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাঈদ সহ সকল শহীদদের, আহতদের স্মরণ করছি। এবং আমাদের যেই দাবি ছিল যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই 3টি দাবি আমি আজকে আবু সাঈদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এবং যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই পদযাত্রায় আপনাদেরকেও সাথে পাবো। আমাদের যে বক্তব্য, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেটি জনগণের কাছে তুলে ধরবেন। আসলে মানুষ কি চায়, এই 1 বছরে মানুষের প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে। এবং আমাদের মধ্যেও আসলে হতাশা রয়েছে, কারণ আমরা এখনো বিচারটা সম্পূর্ণ দেখতে পাইনি। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কার, সেটিও আমরা আসলে সম্পূর্ণরূপে দেখতে পাইনি। ফলে আমরা মনে করি যে এই যে বলা হচ্ছে যে এইটা সরকার পতনের আন্দোলন ছিল কেবল, আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠান আন্দোলন। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য।
আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই 1 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল তাদেরকে স্মরণ করছি, আলেম সমাজকে স্মরণ করছি এবং শ্রমিক শ্রেণীকে স্মরণ করছি এবং পেশাজীবী সহ সাংস্কৃতিক কর্মী যারা এই আন্দোলনে এসেছিলেন এবং প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে থেকেও এই আন্দোলনে আমাদেরকে সাহস ও শক্তি জুগিয়েছেন, এই সকল বাংলাদেশিকে আমরা স্মরণ করছি। তাদের প্রতিবাদকে আমরা নিজেদের বুকে ধারণ করছি এবং যে ঐক্যের জায়গা, যে অনুপ্রেরণার জায়গা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছিল, আমরা তাদেরকে সেই গণ অভ্যুত্থানকে ধারণ করি। জাতীয় নাগরিক পার্টি সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের প্রশ্নের আগে আমাদের এই যে পুরো বাংলাদেশে যে পদযাত্রাটা হবে, এটার আহ্বায়ক হিসেবে সার্জিস আলম আছেন এবং সদস্য সচিব হিসেবে অনিক রয় রয়েছেন। আপনারা সাংবাদিকবৃন্দ অনেকে ঢাকা থেকে এসেছেন। রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা। সেখান থেকে আমরা যুক্ত হয়েছিলাম, শুনছিলাম এনসিপি নেতাদের বক্তব্য। আশার আলো দেখিয়ে অনেকটা আধারেই ডুবে যাচ্ছে শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু। এই নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ক্যাম্পাসে যে প্রাণ চাঞ্চল্য ফিরেছিল জুলাই আগস্ট আন্দোলনের বিচার ইস্যুতে, সেটিও এখন ম্লান হওয়ার পথে। শিক্ষার্থীরা বলছেন প্রশাসনের সদিচ্ছার অভাবেই বারবার পেছাচ্ছে জাকসু নির্বাচন। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। ৩২ বছর পর আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী 31 জুলাই হওয়ার কথা ছিল নির্বাচন, সে অনুযায়ী কার্যক্রমও এগিয়ে নিয়েছিল প্রশাসন। তবে মাঝপথে এসে বাধে বিপত্তি। শুরু থেকেই শিক্ষার্থীরা দাবি তুলে আসছিল জাকসুর আগেই শেষ করতে হবে জুলাই হামলার বিচার। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলেও সেই বিচার কার্যক্রম শেষ হয়নি। এতে নতুন করে নির্বাচন পেছানোর ঘোষণা দেয় প্রশাসন, যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে কিন্তু বারংবার কিন্তু আমাদের বহুল আকাঙ্ক্ষিত যে জাকসু নির্বাচন সেটিকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন যেখানে পেছানো লাগছে না বিচার প্রক্রিয়া করার জন্য, সেখানে জাহাঙ্গীরনগরে ঠিক কোন কারণে বিচার প্রক্রিয়া চলার অসুবিধা হবে এই জন্য জাকসু হচ্ছে না, এটা মানে আমাদের বোধগম্য না। এভাবে মত ঘুরে যাওয়াটা সেটা কোনো শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে সেটা পজিটিভলি নেবে না। আমরা চাবো যত দ্রুততম সময়ে সম্ভব জাকসুটা বাস্তবায়ন করতে। এটা আমাদের শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি। ছাত্র সংগঠনের নেতারা বলছেন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই বারবার পেছানো হচ্ছে নির্বাচনের দিনক্ষণ। জুলাই আগস্টে হামলাকারীদের বিচার ও জাকসুকে বাধাগ্রস্ত করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। লেভেল প্লেইং ফিল্ড সেটা আমরা আশাও করতে পারি না। আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। আমরা দেখছি যে একটা বিশেষ গোষ্ঠীকে জেতানোর জন্যই বারবার জাকসু পেছানো হচ্ছে এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে এই প্রশাসন বিচার নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। আমরা দেখেছি যে সবসময় তারা জাকসু পেছানোর একটা পায়তারা তারা বিভিন্নভাবে করে আসছে। কিভাবে আমরা জাকসু বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে পারি ছাত্র সংগঠনগুলো, সেটার জন্য তারা মিটিংটা ডেকেছিল। কিন্তু পরে আমরা যখন আলোচনার এক পর্যায়ে বিসি স্যারকে প্রশ্ন করি, যে আমাদের প্রশ্নের মুখে বাধ্য হয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে 31 জুলাই আমরা জাকসু করছি না। এমন অবস্থার জন্য প্রশাসনের সামগ্রিক কোনো পরিকল্পনা না থাকা এবং দূরদর্শিতার অভাবকেই দোষছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছাত্ররা যখন যেই দাবি নিয়ে যায় তখন তিনি সেটা নিয়ে কথা বলেন, আবার ছাত্রদেরকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দেন, আবার তিনি তার মতো চলেন। এরকমভাবে চলছে। অর্থাৎ সামগ্রিক কোনো কর্মপরিকল্পনা, ইনক্লুসিভ কোনো কর্মপরিকল্পনা, সেটা আমি এই প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। অনেকটা একই সুরে কথা বলছে জাবি প্রশাসন। তারা বলছেন জুলাই আগস্ট হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবিসহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখে নির্বাচন পেছাতে বাধ্য হয়েছেন। এত বছর ধরে জাকসু না হওয়ার কারণে মানে এর প্রক্রিয়াগত যে কিছু সমস্যা ছিল, সেই সমস্যার কারণে কি হয়েছে, আসলে আমরা সঠিকভাবে এই জিনিসটাকে এমফেসিস দিতে ভুল করেছি যে জাকসু নির্বাচনটা ঠিক কবে নাগাদ হতে পারে। জাকসু নির্বাচন যখন ঘোষিত হয় তারপর থেকে আসলে আমরা কতগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে যে আমাদের কাছে আসলে জাকসু নির্বাচন পেছানোটা অনিবার্য হয়ে গেছে। 1972 সালে প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। 1993 সালের 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। জাকসু এবং বিচারকে মুখোমুখি দাঁড় করিয়ে জাকসু বানচালের পায়তারা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের।
তারা বলছেন ঘোষিত তারিখে নির্বাচন দিতে ব্যর্থ হলে এক দফার আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা। হুমায়ুন কবির, এখন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যুক্ত হব। রিকশাওয়ালা যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন। আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণই নয়, বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক, এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। জনবল সংকট ও মেশিন নষ্ট থাকায় খাদ্যদ্রব্য ও কৃষি বীজের মান নির্ণয় করতে বাধাগ্রস্ত হচ্ছে বেনাপোলের বন্দরের উদ্ভিদ সংগনিরোধ ভবনের ল্যাব। এতে আমদানি করা কৃষিজাত পণ্যের ভাইরাস শনাক্তকরণ, কৃষি পণ্যের গুণগত মান পরীক্ষা বন্ধ থাকায় ঝুঁকিতে দেশের কৃষিখাত। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন। বেনাপোল বন্দরে প্রতিদিন ভারত থেকে পণ্য আসে 400 ট্রাকে, যার মধ্যে শতাধিক ট্রাকে থাকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ও কৃষি বীজ। এসব পণ্যর গুণগত মান ও ভাইরাস মুক্ত কিনা তার নির্ণয় করা হয় ল্যাবে। এই বন্দরের ল্যাবে আগে একজন টেকনিশিয়ান কাজ করলেও প্রকল্প শেষ হওয়ার পর তাকে অন্যত্র বদলি করা হয়, ফলে জনশূন্য হয়ে পড়ে ল্যাবটি। এছাড়া ল্যাবের মেশিন নষ্ট থাকায় বন্ধ কৃষি পণ্যের মান নির্ণয় কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা কৃষিপণ্য পরীক্ষা করাতে না পারায় ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়, একই সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এছাড়া ল্যাব অচল থাকায় ভারত থেকে আমদানি হওয়া গাছের চারা, বীজ ও ফল ভাইরাস যুক্ত কিনা আর গুণগত মান কেমন তা নিয়েও তৈরি হয়েছে ঝুঁকি। এ অবস্থায় ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির দাবি ব্যবসায়ীদের। এখানকার মেশিন নষ্ট হয়ে থাকে এবং লোকবল সংকটের কারণে কিন্তু আসলে যথারীতি আসলে সেগুলো পরীক্ষা করা হয় না। এদের যে মেশিন আছে এই মেশিন কার্যকারিতা নাই,
এবং অত্যাধুনিক এখন বর্তমান আধুনিক যুগে অত্যাধুনিক মেশিন লাগে, সেই মেশিন প্ল্যান্ট কোয়ারেন্টাইনে নাই। তাছাড়াও ওদের যথেষ্ট জনবল নাই। এবং মাল ঢোকার পরে এই ফাইটো ডিপার্টমেন্ট যেটা আছে চেকপোস্টে, তারা স্যাম্পল নিয়ে 3 দিন পরে দেয় নমুনা। তাদের সীমাবদ্ধতা আছে, তাদের মেশিনপত্র ব্যাকডেটেড। তো আমার প্রশ্ন হচ্ছে, কাস্টমার যে বিল অফ মেটেরিয়াল সাবমিটে 24 ঘন্টার মধ্যে মাল ছাড়ায়, তো 3 দিন পরে আমাদের ডিডিকে জানালাম যে আপনারা স্যাম্পল গ্রহণ করেন, আমাদের একটা আবেদন রাখেন বা এয়ার অফ সায়েন্সের রেখে আপনারা টেস্ট মানে আপনার সার্টিফিকেট দেবেন, যাতে আননেসেসারি দেরি না হয়। সম্পূর্ণভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গাফিলতির কারণে এই পরীক্ষার ল্যাবগুলো নষ্ট হয়ে আছে। ফলে যে পণ্যগুলো আমদানি এবং রপ্তানির সময় ল্যাবে পরীক্ষা হওয়ার প্রয়োজন, এখন আপাতত বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিএসটিআই এই 2 জায়গায় তারা টেস্টের জন্য প্রেরণ করে। বন্দর কর্তৃপক্ষ বলছে, জনবল নিয়োগ ও পুরনো মেশিন মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি করা হবে বলে আশা কর্মকর্তাদের। বীজটা আমরা কয়েকদিন রেখে গজায় দেখি কোনো ভাইরাস বা কোনো রকম ইনফেকশন হয় কিনা, তারপরে কিন্তু বীজটা ছাড়া হয়। হ্যাঁ, তো আমরা পরীক্ষা করতেছি, কিন্তু আমাদের কিছু পুরানো মেশিন আছে যেগুলো আপগ্রেডেশন হচ্ছে না। ঢাকা থেকে আমাদের একটা প্রকল্প আছে, সেটা হলো পার্টনার প্রকল্প। ওখানে বড় বড় বিশেষজ্ঞ টিম আসছিল, তারা এসেও তারা ওইটা চালু করতে পারে নাই। তো তারা উদ্যোগ নিয়েছে এই ল্যাবটারে আন্তর্জাতিক মানের ল্যাবে রূপান্তর করবে, এবং সেই কারণে 6 জনকে অলরেডি ল্যাবে পোস্টিং দেওয়া হয়েছে। বছরে বেনাপোল বন্দর ঘিরে 6,500 কোটি টাকার রাজস্ব আয় করে সরকার। এখন বেনাপোল। বর্ষা মৌসুম আসতেই ফরিদপুরের নদীবন্দরে বেড়েছে কর্মচাঞ্চল্য। নদীতে পানি বাড়ায় ছোট ও মাঝারি আকারের জাহাজ নোঙরের পরিমাণ বেড়েছে। কয়েক হাজার শ্রমিকের হাঁক ডাকে ভোর থেকেই মুখর হয়ে উঠছে নদীবন্দর। এনে আরও জানাতে ফরিদপুর নদীবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবে যে দৈনিক পণ্য আনা নেয়া কি পরিমাণ বেড়েছে, কি ধরনের পণ্য বেশি আসছে? বৃহত্তর ফরিদপুরের একমাত্র নদীবন্দর ফরিদপুর নদীবন্দরটি, এটি কিন্তু পদ্মা নদীর সাথে সংশ্লিষ্ট, পদ্মা নদীতেই মূলত অবস্থিত ফরিদপুরের সিএমবি ঘাট এলাকায়। তো আপনাকে বলে রাখতে চাই যে শুষ্ক মৌসুম, অর্থাৎ যে সময় পানি থাকে না নদীতে, সেই তুলনায় এখন কিন্তু প্রায় 10 গুণের বেশি কাজের তৎপরতা বেড়েছে এবং ছোট বড় লাইটার জাহাজ লোড আনলোড হচ্ছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। আমি কথা বলেছিলাম এই জায়গায় যারা কাজ করে কুলি শ্রমিক, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই মৌসুমে নদীতে পানি থাকার কারণে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু জাহাজগুলো স্বাভাবিকভাবে সুন্দরভাবেই কিন্তু এখানে পৌঁছতে পারছে। বিশেষ করে চিটাগং থেকে চিটাগং, নারায়ণগঞ্জ, সিলেট থেকে, ঢাকা থেকে কিন্তু জাহাজ এখানে আসে এবং এখান থেকে কিন্তু পণ্য আনলোড করে সেই মালগুলো কিন্তু বৃহত্তর ফরিদপুর শুধু নয়, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় কিন্তু এখানে পণ্যটি যায়। বিশেষ করে সিমেন্ট, গম, সার, চাল সহ বিভিন্ন জাতীয় পণ্য কিন্তু এখান থেকে যায় বিভিন্ন অঞ্চলে। অর্থাৎ নদীপথে আসার কারণে ব্যবসায়ীদের কিছুটা লাভ হয়, অর্থাৎ খরচ কমে, যে কারণে কিন্তু তারা মূলত এই পথটিকে তারা বেছে নেয় এবং এই নদী বন্দরটি কিন্তু টান ফিরে পায় বর্ষা পুরা মৌসুম জুড়েই কিন্তু। এবং আমি কথা বলেছিলাম এই অঞ্চলে যারা দীর্ঘদিনের ব্যবসায়ী আছে, তারা বলছেন যে ফরিদপুরের ব্যবসায়িক যে হাব, এটি কিন্তু মূলত এই ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং এই ঘাটকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুর এবং আশেপাশের জেলার ব্যবসায়ীরা কিন্তু নদীপথে যে পণ্য আনা নেওয়ার যে ব্যাপার থাকে, সেটি কিন্তু এখান থেকে সম্পূর্ণ করে থাকে, এমনটি তারা বলেছেন। তো এই ঘাটে কিন্তু প্রায় 5000 কুলি আছে, যারা দিন রাত কিন্তু পরিশ্রম করে যখন মৌসুম থাকে তখন, এবং যখন মৌসুম থাকে না তখনও কিন্তু কাজ একদম শূন্য থাকে তা না, তারপরেও কিন্তু কাজ থাকে, কিন্তু সেই কাজটি তুলনামূলকভাবে কম থাকে, এমনটি আমাদের বলেছেন। তবে কুলি এবং ব্যবসায়ীদের দাবি হচ্ছে যে শুষ্ক মৌসুমে যখন নদীতে পানির সমস্যা সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় ডুবোচরের সৃষ্টি হয়, সেই তখন যদি সরকারি সংশ্লিষ্ট দপ্তর যদি ভালোভাবে ড্রেজিং ব্যবস্থা করে, সেক্ষেত্রে কিন্তু পানি যখন কম থাকবে তখনই কিন্তু ছোট জাহাজগুলো কিন্তু এখানে ভিড়তে পারবে এবং তাদের কাজের পরিধি বাড়বে এবং ব্যবসায়ী পরিধি বাড়বে। তো ফরিদপুরের যে এই ঘাটকে কেন্দ্র করে প্রায় শতাধিক ব্যবসায়ী আছে, তাদের ব্যবসায়ী কর্মকাণ্ড এই ঘাট কেন্দ্রিক পরিচালনা করে থাকে। তো আপনাকে বলে রাখতে চাই যে ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের যে নির্মাণ সামগ্রী, বিশেষ করে রড, সিমেন্ট এবং বালি যেটি আসে, লাল বালি, সেটি কিন্তু এই ঘাট থেকে কিন্তু মূলত সব জায়গায় ছড়িয়ে পড়ে। কয়লা, বিশেষ করে যখন আমাদের ফরিদপুরে অঞ্চলে ইট কাটা শুরু হয় বা ইট মৌসুম শুরু হয়, তখন কিন্তু এখানে কয়লা আসে দূর দূরান্ত থেকে। সেই কয়লা কিন্তু সারা জেলার ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে মূলত কয়লাটি নিয়ে তারা ব্যবসার কাজে, ভাটার কাজে ব্যবহার করে এবং সেখানে কিন্তু
পদার্থ অর্থনৈতিক একটি কর্মচঞ্চল থাকে সেই ভাটা কেন্দ্র করে। তো সব মিলে বলতে হয় যে ফরিদপুরের ঘাটে কিন্তু এই মৌসুমে এখন প্রচুর পরিমাণ কাজ চলছে এবং এই কাজ পেয়েও কিন্তু এখানে যারা ব্যবসায়ী এবং কুলি শ্রমিক রয়েছে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে। তো এই ছিল ফরিদপুরের সর্বশেষ ফরিদপুরের নদীবন্দরের খবরাখবর। সহকর্মী মফিজুর রহমান শিপন যুক্ত হয়েছিলেন ফরিদপুর নদীবন্দরের খবর জানাতে। বেশ কিছুদিন ধরেই অস্থির ব্রাহ্মণবাড়িয়ার ধান চালের বাজার। তবে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম আশুগঞ্জে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ধানের সরবরাহ, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। এ নিয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম থেকে যুক্ত আছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন যে ধানের দাম প্রকারভেদে মন প্রতি কত টাকা কমেছে, ধানের দাম কমার প্রভাব চালের বাজারে কতটা পড়ল? শাফিন, তার আগে আপনাকে জানিয়ে রাখি, আশুগঞ্জের মেঘনা নদীর পাড়ে বসা এই ধানের মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম এবং ধানের মৌসুম এখানে প্রতিদিন অন্তত 1 লক্ষ মন ধান কেনা বেচা হয়। এছাড়া ধানের যে বাকি যে সময়টুকু আছে সেই সময়টাতে প্রতিদিন অন্তত 50 থেকে 60 হাজার মন ধান কেনা বেচা হয়। শাফিন, আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন যে এখানকার ধানের দরদাম কেমন, আমি যদি আপনাকে আজকের দর সম্পর্কে বলি, এখানে 3 ধরনের ধান আজকে পাওয়া যাচ্ছে, বিআর 28, 29 এবং মোটা ধান আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং এখানকার যে ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্য পেয়েছি, আজকে গেল কয়েকদিনের তুলনায় অন্তত 20 টাকা কমে এখানে প্রতিমন বিআর 28 ধান বিক্রি হচ্ছে 1440 টাকা এবং বিআর 29 ধান বিক্রি হচ্ছে 1350 টাকা মন। এছাড়া মোটা ধান এখানে পাওয়া যাচ্ছে প্রতিমন 1150 টাকা দরে। এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে ঈদের পর থেকে কিন্তু এখানে একটি সংকট বা আসলে কিছুটা কম ছিল। মূলত যে হাওড়া অঞ্চলে যে ধানগুলো আসলে যেখান থেকে ব্যাপারীরা ধান কিনে নিয়ে আসে কৃষকদের কাছ থেকে, সেখান থেকে আসলে তারা বৈরী আবহাওয়ার কারণে তারা ধান নিয়ে আসতে পারছিলেন না এবং যার ফলে এখানে কিন্তু একটি সংকট তৈরি হয়েছিল এবং এই জন্য ধানের একটি ঊর্ধ্বগতি চলছিল। তবে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে গেল কয়েকদিন অর্থাৎ 3 থেকে 4 দিন ধরে এখানে ধানের আমদানি কিন্তু অনেকাংশে বাড়ছে এবং আজকেও আমরা দেখেছি যে এখানে অন্তত অর্ধশতাধিক নৌকা এখানে ধান নিয়ে এসেছে, যার ফলে এখানে ধানের সরবরাহ বাড়ার ফলে এখানে দাম কিছুটা কমতে শুরু করেছে বলে আমরা এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য পেয়েছি। শাফিন, আপনাকে জানিয়ে রাখি, ধানের দাম যখন বাড়তে থাকে তখন স্বাভাবিকভাবেই এই যে চালের বাজার দর সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা লক্ষ্য করি এবং এখন যেটি দেখতে পাচ্ছি যেহেতু গেল কয়েকদিন ধরে যে ধানের যে চালের যে ঊর্ধ্বগতি ছিল সেটি কিন্তু কমতে শুরু করেছে এবং এখানকার চালকল মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মূলত এই জেলার যে 250 মতো চালকল আছে সেসব চালকলগুলো থেকে এই চালকলগুলোতে ধানের যোগান দিয়ে থাকে এই আশুগঞ্জের এই ধানের মোকামটি এবং এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে প্রতিদিন অন্তত 10 থেকে 12 কোটি টাকার মতো চাল কিন্তু এখান থেকে বেচা কেনা করা হয় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলায়। তবে ব্যবসায়ীরা বলছেন যে মূলত ধানের সংকটের কারণে চালের দর কিছুটা বাড়তে ছিল এবং তবে এখন যেহেতু আবারও যেহেতু ধীরে ধীরে ধানের সরবরাহ বাড়ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই যে ধানের বাজার দর কমার ফলে চালের বাজারে একটি ইতিবাচক প্রভাব পড়বে এবং প্রতি বস্তায় অন্তত 50 থেকে 70 টাকা পর্যন্ত চালের দর কমবে বলে আমরা তথ্য পেয়েছি ব্যবসায়ীদের কাছ থেকে। শাফিন, আমার কাছে এই ছিল আশুগঞ্জ মোকাম থেকে এখানকার সার্বিক পরিস্থিতি। ব্রাহ্মণবাড়িয়ার ধান চালের বাজার নিয়ে জানাতে আশুগঞ্জ মোকাম থেকে যুক্ত হয়েছিলেন আজিজুল সঞ্চয়। নরসিংদীর পৌর শহরের পূর্ব ব্রাহ্মণদীতে রিজভি নামে এক দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, সোমবার রাত 11:30টার দিকে পূর্ব ব্রাহ্মণদীর একটি গলিতে হুড়োহুড়ি এবং গোলাগুলির শব্দ শুনতে পায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে রিজভির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়, পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এ সময় ঘটনাস্থলে পাশের একটি বাড়ি থেকে ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, ডিশ ব্যবসা ও পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠার 57 বছরে রেকর্ড পরিমাণ তেল পরিশোধন করেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী হাজেরা শিউলি, যুক্ত হব তার সাথে। শিউলি, জানাবেন সংবাদ সম্মেলনে কি কি বিষয় প্রাধান্য পাবে, বিপিসি কি বলছে? ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠা করা হয় 1968 সালে এবং এরই মধ্যে 57 বছর পার করেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগারটি। তবে এর আগে 2021-22 অর্থ বছরে ইস্টার্ন রিফাইনারি প্রথম তাদের সক্ষমতার বেশি রেকর্ড সংখ্যক তেল উৎপাদন বা পরিশোধন করে এবং ওই বছর ইস্টার্ন রিফাইনারি তেল উৎপাদন করেছিল প্রায় 15,13,000 মেট্রিক টন। তবে এই চলতি 2024-25 অর্থ বছরে আজকে
সকাল পর্যন্ত ইস্টার্ন রিফাইনারি তাদের সক্ষমতার শতভাগ পার করে 15,35,000 মেট্রিক টন তেল উৎপাদন করেছে এবং এটি আসলে তারা একটি মাইলফলক হিসেবে দেখছেন এবং এই তাদের সর্বোচ্চ রেকর্ড এই উৎপাদন এবং পরিশোধনের যে সক্ষমতা তারা তা ছাড়িয়ে গেছেন। এই রাষ্ট্রীয় তেল শোধনাগারে 15টি মোট প্রোডাক্ট উৎপাদন করা হয়। বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে এখানে পরিশোধন করা হয়। এর মধ্যে 45% হচ্ছে ডিজেল এবং তার পরিমাণ প্রায় 6 লাখ টন। এর বাইরে পেট্রোল, বিটুমিন, ফার্নেস অয়েল, জেট ফুয়েল, নাফতা সহ আরও প্রায় 13টি প্রোডাক্ট ইস্টার্ন রিফাইনারি উৎপাদন এবং পরিশোধন করে। তো আজকে আসলে তারা তাদের এই সাফল্যের বিষয়টি তুলে ধরবেন, সেই সাথে ইস্টার্ন রিফাইনারি যে এত দীর্ঘ সময় পার করলো এরপর কিন্তু আর দ্বিতীয় বা সেকেন্ড ইউনিট যেটি করার কথা ছিল সেটি কিন্তু এখনও করা হয়নি। যদিও 2012 সালে একটি সেকেন্ড ইউনিট নির্মাণের কথা ছিল, তো প্রকল্প নেওয়া হয়, কিন্তু এরপর দীর্ঘ 1 যুগ পার হলেও কিন্তু নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, সরকারি সিদ্ধান্তহীনতা এবং বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কিন্তু এই প্রকল্পটি আর আলোর মুখ দেখছে না। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নতুনভাবে আবার এই প্রকল্পটি সচল করা হয় এবং সেকেন্ড ইউনিট নির্মাণের জন্য ইতিমধ্যে তারা বিভিন্ন বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন কোম্পানি বা ব্যাংকের সাথে তাদের কথাবার্তা চলছে বলে আমরা জানতে পেরেছি এবং কিছুদিন আগেও ইস্টার্ন রিফাইনারি বিপিসি চেয়ারম্যান জানিয়েছিলেন যে তারা অর্থায়নকারী বা তাদের বিদেশি অংশীদার খুঁজে পেয়েছেন এবং খুব দ্রুতই এটি চূড়ান্ত হবে। তাহলে তারা আশা করছেন যে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন সক্ষমতা বেড়ে যদি দ্বিতীয় ইউনিট হয় তাহলে 45 লাখ মেট্রিক টন দাঁড়াবে। এতে কিন্তু তেল আমদানি খরচ অনেক কমবে, ব্যয় সাশ্রয়ী হবে এবং নতুন ইউনিটটি হবে অনেক পরিবেশ বান্ধব এবং আধুনিক প্রযুক্তির। তো সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো ইস্টার্ন রিফাইনারির যে সাফল্য তার সব শেষ। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বিকল্প হিসেবে নওগাঁর বিভিন্ন সড়কে সোলার প্যানেল চালিত ল্যাম্পপোস্ট স্থাপন করেছিল, তবে 5 বছর চলার পর এগুলোর 70% এখন অকেজো। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের, তাই এগুলো দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁ সদর উপজেলার তালতলী থেকে দুবলহাটি হয়ে কাঠখইর বাজার পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ রাস্তা এক আতঙ্কের নাম। সন্ধ্যার পর চুরি ও ছিনতাইয়ের ভয়ে এ রাস্তা দিয়ে চলাচল করে না কেউ। 2015-16 ও 2016-17 অর্থ বছরে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় এই সড়কে বসানো হয় প্রায় 200টি সোলার ল্যাম্পপোস্ট। ফলে সন্ধ্যার পর নিচ থেকেই জ্বলে উঠত বাতিগুলো। ভ্যান, রিকশা থেকে শুরু করে বিভিন্ন যানবাহন, এমনকি পথচারীরাও নির্বিঘ্নে চলাচল করতে পারত। কিন্তু 5 বছর না যেতেই সড়ক বাতিগুলো অকেজো হয়ে পড়েছে। বছরের পর বছর এগুলো নষ্ট হয়ে পড়ে থাকায় দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। আগে মোটামুটি সুবিধা, মানে পরিবেশ, সুন্দর পরিবেশ ছিল, আলো জ্বলিচ্ছিল, মানুষজন রাস্তাঘাটে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। যাতায়াতে খুব অসুবিধা দূর করতেছে, অনেক সময় রাস্তাঘাটে ছিনতাই হইতেছে। সব চুরি কাটলি এর থেকে চলে গেছে, যা ফাঁকা পড়া আছে, এখন এই অবস্থায় আছে। এখন কতদিন থাকবে সেটা একমাত্র সরকারের লক্ষ্য দিবে। যখন এই ল্যাম্পপোস্টগুলো নেই তখন রাত 8টার পরেও মানুষগুলো এই দিক দিয়ে যেতে অনেক ভয় পায়। অনেক বাল্ব নষ্ট আছে, অনেকগুলো খুঁটি খাম্পা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি নেই, সোলার নষ্ট হয়ে গেছে, এসব আর নাই। তো অনেকগুলো জ্বলে না। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব, দীর্ঘদিন মেরামত না করা, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে নষ্ট হয়ে যায় সড়ক বাতিগুলো। তবে এরই মধ্যে এগুলো সংস্কারে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদেরকে একটি পত্র প্রদান করা হয়েছিল, এগুলির হালনাগাদ তথ্য আমাদের কাছে চেয়েছিল। আমরা যথাসময়ে এই তথ্যগুলি অধিদপ্তরে প্রেরণ করি এবং অধিদপ্তর আমাদেরকে আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই এগুলি মেরামতের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। আমি আশা করছি খুব শীঘ্রই এগুলি মেরামতের জন্য আমাদের অধিদপ্তর পদক্ষেপ গ্রহণ করবে। 2015-16 থেকে শুরু করে 2019-20 অর্থবছর পর্যন্ত জেলায় প্রায় 7,500 সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়, যেখানে ব্যয় হয় প্রায় 43 কোটি টাকা। এর মধ্যে এখনও অকেজো প্রায় 70% সড়ক বাতি। এখন নওগাঁ। রাজশাহীতে জমে উঠেছে রথ মেলা। মেলায় পাওয়া যাচ্ছে মাটির তৈরি তৈজসপত্র, বিভিন্ন ধরনের মিষ্টান্ন সহ গৃহস্থলীর আসবাবপত্র। এ নিয়ে বিস্তারিত জানাতে সাগরপাড়া থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? বেচা বিক্রি নিয়ে বিক্রেতারা কি বলছেন?
শাফিন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব এই রথ মেলা। রথযাত্রার মাধ্যমেই কিন্তু শুরু হয় এই রথ মেলা। নগরীর যে সাগরপাড়া সেখানে কিন্তু আমি এখন আছি। এখানে শুরু হয়েছে রথমেলা গত শুক্রবার থেকে আজ পর্যন্ত কিন্তু সেই মেলাটি এখানে কিন্তু চলছে। এখানে সকাল থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে, যত সময় গড়াচ্ছে তত কিন্তু তাদের সংখ্যাও বাড়ছে। এখানে শিশুদের জন্য যে ধরনের খেলনা থাকার কথা সেই খেলনাগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। মাটির তৈরি শিশুদের জন্য যে খেলনা সেগুলো আছে, মাটি তৈরি তৈজসপত্র আছে। পাশাপাশি মেলার আরেকটি যে আকর্ষণ সেটি হচ্ছে গৃহস্থালির যেসব আবাসপত্র যেগুলো রয়েছে, আসবাবপত্র, সেই আসবাবপত্রগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেগুলো কাঠের তৈরি। এখানে চাহিদা বেশি থাকার কারণেই মূলত এই আসবাবপত্রগুলো বেশি বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখানে মূলত যে চেয়ার আছে সেই চেয়ার, ছোট আকারের চেয়ারগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা দামে এবং বড় চেয়ারগুলো বিক্রি হচ্ছে 3000 থেকে 3500 টাকা দামে। ডাইনিং টেবিল বড়গুলো বিক্রি হচ্ছে 30,000 থেকে 40,000 টাকা দামে। ছোট টেবিল বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা দামে। খাট যেগুলো আছে সেই সিঙ্গেল খাটগুলো বিক্রি হচ্ছে এবং ক্রেতাদের দাম এবং এখানে বিক্রেতাদের দামের সহনশীলতা থাকার কারণে মেলা কিন্তু জমজমাট অবস্থায় বিরাজ করছে। তবে এই মেলা চলমান থাকবে আরও আগামী 5 জুলাই পর্যন্ত। সে পর্যন্ত এখানে ক্রেতাদের এবং বিক্রেতাদের যারা রয়েছে তারাও চাচ্ছেন যে মেলা শেষ পর্যায়ে ভালো বিক্রি হবে, এটা তারা প্রত্যাশা করছেন। এই ছিল রাজশাহীর সাগরপাড়া থেকে রথমেলা সর্বশেষ। সাফিন। মারুফ হাসান রাজশাহী থেকে রথ মেলার খবর জানাচ্ছেন। শেষ করব এখন জনপদে, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু। জুলাই সনদ ঘোষণার আশা। প্রশাসনের সদিচ্ছার অভাবে বারবার পেছাচ্ছে জাকসু নির্বাচন, অনভিজ্ঞতার অজুহাত কর্তৃপক্ষের। নওগাঁর বিভিন্ন সড়কে সোলার ল্যাম্পপোস্ট অকেজো, প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। জ্বালানি মজুতের সক্ষমতা বাড়াতে নজর নেই বিপিসির, ঝুলে আছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট। মেশিন নষ্টে বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবের কার্যক্রম বাধাগ্রস্ত, কৃষি পণ্যের মান পরীক্ষা বন্ধ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekhon tv।